উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন প্রথমে একবার গুরুত্বপূর্ণ শিরোনামগুলি শুনে নেওয়া যাক। এখানে আপনারা হামাস, প্যালেস্তাইন, পাকিস্তান, সিরিয়া, আইসিসের ফ্ল্যাগও দেখতে পাবেন, কিন্তু বিস্ফোরক দিলীপ ঘোষ। আপনারা চোর, চাকরিহারাদের মাঝে অভিজিৎ। সরকারকে 2 ঘন্টা সময় পাল্টা এলো গো ব্যাক স্লোগান। রেড রোড আটকে ঈদের নামাজ হলে হনুমান জয়ন্তী পালন কেন নয়, ব্যাখ্যা করলেন শিবগানম। জঙ্গিপুরের পর আমতলা, ফের ওয়াকফ আইন বিরোধী তাণ্ডব, ভাঙচুর হলো পুলিশের গাড়ি। কলকাতা অচল করে দেওয়ার হুমকি সিদ্দিকুল্লার। যোগ্য অযোগ্য তালিকা কবে প্রকাশ করা হবে, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে যে আশ্বাস দিলেন এসএসসি চেয়ারম্যান। জানুন বিস্তারিত। তার আগে চ্যানেলে যদি আপনি প্রথমে থাকেন, জেনে রাখুন আমাদের এই চ্যানেলে আপনারা গুরুত্বপূর্ণ খবরাখবরগুলি সব দিন কিন্তু একসাথে পেয়ে যাবেন সঠিকভাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করতে তো অবশ্যই ভুলবেন না, আর কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার কি মতামত বর্তমান পরিস্থিতি সম্পর্কে। ধর্মীয় ইস্যুতে ফের একবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে দুষলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার তিনি বলেন, রামনবমী উদযাপনের সময় বেছে বেছে নির্দিষ্ট ধর্মীয় প্রতীককেই নিশানা করা হয়েছে, আর এর জন্য বাংলার মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সরকারই দায়ী। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই বিষয়ে দিলীপ বলেন, এখানে আপনারা হামাস, প্যালেস্তাইন, পাকিস্তান, সিরিয়া, এমনকি আইসিসের পতাকাও দেখতে পাবেন, কিন্তু রামনবমীর পতাকা এখানে গাড়ি থেকে খুলে নেওয়া হয়। দিলীপ ঘোষ ফের একবার প্রশ্ন তোলেন, কলকাতা কি ঢাকায় পরিণত হয়েছে, নাকি এই শহর বদলে গিয়েছে সিরিয়া কিংবা আফগানিস্তান হয়ে গিয়েছে? তার অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটাই তার দৃষ্টিভঙ্গি। দিলীপের মতে, এবারের রামনবমীতে যেখানে রাজ্যের নানা প্রান্তে বিরাট বিরাট মিছিল দেখা গিয়েছে, তা দেখে প্রশাসন ঘাবড়ে গিয়েছে। তিনি আরও মনে করেন, গেরুয়া পতাকা গাড়ি থেকে খুলে দেওয়ার নেপথ্যে রাজনৈতিক মদত ও উদ্দেশ্য রয়েছে। দিলীপের কথায়, কলকাতা কি ঢাকা, সিরিয়া নাকি আফগানিস্তান হয়ে গিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি সেটাই চাইছেন? এবারের রামনবমীতে রাজ্য জুড়ে বিরাট বিরাট মিছিল বেরিয়েছে, তা দেখেই রাজ্য প্রশাসন এই সমস্ত আচরণ করছে বাধ্য হচ্ছে। এসএসসি ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের মাঝে এলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরিহারাদের পাশে থাকার কথা বলে তিনি বক্তব্য রাখেন। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একের পর এক আক্রমণ করেন তিনি। সেখানে রীতিমতো বক্তব্য রাখেন তিনি, তবে বক্তব্যের মাঝেই তাকে পাল্টা শুনতে হয় গো ব্যাক স্লোগান। আইনের নির্দিষ্ট ধারা পড়ে শোনান তিনি। কেন স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত ওএমআর শিট পুরোপুরি প্রকাশ করছেন না, সেই প্রশ্ন তোলেন তিনি। তিনি সাফ জানিয়ে দেন, কোনো অনুরোধ নয়, একেবারে নির্দিষ্ট দাবি করছি রাজ্য সরকারের কাছে। তিনি বলেন, 18 নম্বর ধারা অনুসারে রাজ্য সরকার কি করতে পারে সেটা আপনাদের জানাতে চাই। আজ আমরা দেখছি এসএসসি এখনও পর্যন্ত পুরো ওএমআর শিট পাবলিশ করেনি। আজ 2টো পর্যন্ত সময় দিয়েছিলাম। রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, সেকশন 18 অনুসারে আগামী 2 ঘন্টার মধ্যে একটা নির্দেশ পাঠান, যাতে বোঝা যাবে আপনাদের ওএমআর শিট প্রকাশের ক্ষেত্রে সদিচ্ছা আছে। কলকাতার রেড রোডে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা করতে চেয়ে করা আবেদন খারিজ করল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি টি.এস. শিবগানম জানিয়েছেন, এই মিছিল আগে হলে অনুমতি দেওয়ার ব্যাপারে বিবেচনা করা যেত, কিন্তু এটা প্রথমবার হচ্ছে। ব্যস্ত রাস্তায় এত লোক জড়ো হলে যানজট হবে। এদিন প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রেড রোডে হনুমান জয়ন্তীর মিছিল করতে চেয়ে আবেদন খারিজ করেন। তিনি বলেন, এই মিছিলের জেরে কলকাতা বিস্তীর্ণ এলাকায় যানজট তৈরি হবে। এরপর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় আবেদনকারীদের সংগঠন হিন্দু সেবা দল। তারা জানায়, রেড রোডে ঈদের নামাজ হতে পারলে হনুমান জয়ন্তীর মিছিল হতে পারবে না কেন? জবাবে প্রধান বিচারপতি বলেন, ঈদের নামাজ রেড রোডে দীর্ঘদিন হয়ে আসছে। হনুমান জয়ন্তীর মিছিল এখনও কোনো দিন হয়নি। ওখানে মিছিল হলে যানজট হবে, তার বদলে শহীদ মিনার বা আর অ্যাভিনিউতে মিছিল করুন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে ওয়াকফ বিল আন্দোলনের নামে তাণ্ডব। উন্মত্ত জনতার আক্রমণের মুখে পুলিশ, ভাঙল পুলিশের গাড়ি। মুখ্যমন্ত্রী রাজ্যের ইমামদের নিয়ে বৈঠক ডাকার দিনই এই ঘটনায় প্রশ্নের মুখে পুলিশি তৎপরতা। ওয়াকফ সংশোধনী আইন পাশ ও লাগু করার প্রতিবাদে শুক্রবার আমতলায় পথ অবরোধের ডাক দিয়েছিল বেশ কয়েকটি মুসলিম সংগঠন।
কর্মসূচি উপলক্ষে পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও ছিল। নির্ধারিত সময়ের কিছু পরে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন তারা। কিছুক্ষণ অবরোধ চলার পর হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উন্মত্ত জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ির কাঁচ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরও বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। জঙ্গিপুরের উমরপুর মোড়ের হিংসার পর এদিনের ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে জঙ্গিপুর থেকে শিক্ষা নিয়ে কেন আরও জোরদার নিরাপত্তার ব্যবস্থা নিল না পুলিশ? পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং মুসলিম সংগঠনগুলি ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে। বৃহস্পতিবার কলকাতার রামলীলা ময়দানে জমিয়তে উলেমা হিন্দের পশ্চিমবঙ্গ ইউনিট আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তব্য রাখেন তৃণমূল নেতা ও মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। ওয়াকফ আইনের সংশোধনী অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে মমতার সরকারের মন্ত্রী কলকাতা স্তব্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, তারা চাইলে রাস্তা বন্ধ করে কলকাতাকে অচল করে দিতে পারে। সিদ্দিকুল্লাহর বক্তব্য, আমরা যদি কলকাতাকে স্থবির করে দিতে চাই তাহলে আমরা সহজেই 50টি স্থানে 2000 জনকে জড়ো করে যানজট বন্ধ করতে পারি। আমরা এখনও এমন করিনি, তবে পরিকল্পনা করছি। আমাদের কৌশল হলো জেলাগুলি থেকে শুরু করা এবং তারপর কলকাতার 50টি স্থানের প্রতিটিতে 10,000 জনকে মোতায়েন করা। তাদের কিছু করতে হবে না, তারা আসবে, বসে মুড়ি, গুড় আর মিষ্টি খাবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যের এই ভিডিওটি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট আসনের বিধায়ক সিদ্দিকুল্লাহ আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করার অভিযোগও করেছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের অধীনে মুসলিমরা নিরাপদ বোধ করে। সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের বক্তৃতায় আরও বলেন যে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন ওয়াকফ সংশোধনীর বাস্তবায়ন কলকাতায় হবে না। 2.5 ঘন্টার বেশি সময় ধরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন চাকরিহারাদের প্রতিনিধিরা। দীর্ঘক্ষণ বৈঠকের পর বিকাশ ভবন থেকে বেরিয়ে এলেন চাকরিহারাদের প্রতিনিধিরা। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, কোনো আশ্বাস কি মিলেছে? বৈঠক শেষে সেই কথাই জানালেন চাকরিহারাদের প্রতিনিধিরা। চাকরিহারাদের এক প্রতিনিধি বলেন, আমাদের আলোচনা হয়েছে, দুটো পার্টে আলোচনা হয়েছে। আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে আর একটা আইনি বিষয় নিয়ে। আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য তালিকা সার্টিফাই করে পাবলিশ করতে হবে। শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন, যোগ্য অযোগ্য তালিকা ওরা ইতিমধ্যে তৈরি করতে শুরু করে দিয়েছে। পরের রবিবারের মধ্যে হয়তো হয়ে যেতে পারে। আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ সেটা পাবলিশ করবেন। পরের সপ্তাহের সোমবার, সম্ভবত 21 তারিখ।